আচ্ছা, সরি আমি আবার এটাকে রেকর্ডিং শুরু করেছি আর কি, রেকর্ডিংটা মাঝখানে আমি পজ করেছিলাম। তো প্রথম জুরিসডিকশনটা তোমাদেরকে বললাম যে the ICTY has jurisdiction over grave breaches of the 1949 Geneva Conventions and violations of the laws and customs of war, genocide and crimes against humanity. The ICTY also has jurisdiction over the acts of natural persons committed on the territory of the former Socialist Federal Republic of Yugoslavia committed after 1st of January 1991. সো এই সেকেন্ড, প্রথমটা হচ্ছে গিয়ে আমাদের যদি সাবজেক্ট ম্যাটার বলি আমরা, তাহলে সেকেন্ডটাকে আমরা বলবো ন্যাচারাল পারসনস, অর্থাৎ দ্যাট ইজ রেশিওনে পারসোনে। আর পরবর্তীতে যে তারিখগুলোর কথা বলা আছে সেই তারিখগুলো হচ্ছে রেশিওনে টেম্পোরি। আর যে দেখো বলাই আছে অন দ্য টেরিটরি অফ দ্য ফর্মার সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ ইউগোস্লাভিয়া, দ্যাট ইজ রেশিওনে রোসি। and এবং সর্বোপরি the ICTY has primary jurisdiction, meaning that while its jurisdiction is concurrent with national courts, its jurisdiction will take primacy over national proceedings. অর্থাৎ প্রাইমারি জুরিসডিকশন বলতে বোঝানো হচ্ছে যে এইখানে তারা আর কনকারেন্ট, তাদের জুরিসডিকশন কনকারেন্ট হলেও ন্যাশনাল কোর্টের প্রসিডিংসের উপরে তাদের প্রসিডিংস স্থান পাবে। এটা কি ক্লিয়ার এই কথাটা? নো স্যার। আচ্ছা, প্রাইমারি জুরিসডিকশন বলতে বোঝানো হচ্ছে যে স্যার আপনি একবার বললেন যে যদি ন্যাশনাল কোর্টে বিচার হয় তাহলে সেকেন্ডার করা যাবে না, তো ঠিক আছে, তাহলে আপনার যদি কনফ্লিক্ট হইতেছে আবার। হ্যাঁ, তারপরে আমি কিন্তু আবার ইফ ইউ ক্যান রিমেম্বার যে আমি বলেছি যে দিস ইজ দ্য জেনারেল রুল বাট দেয়ার আর এক্সেপশনস টু ইট। আমি তো তাই বলেছিলাম, তাই তো আয়নাল? বুঝতে পেরেছি স্যার, তাহলে এটা এক্সেপশন। তাহলে কি ব্যাপারটা এরকম? তাহলে না, আমি একটু বলি, একটু আমি শেষ করি। সো যেটা লিমা বলেছিল যে যদি ট্রিটি যদি থাকে এবং সেই ট্রিটিতে যদি বলা হয় যে এটা প্রাইমারি জুরিসডিকশন থাকবে ওভার দ্য ন্যাশনাল জুরিসডিকশন বা ন্যাশনাল কোর্টস, সেই ক্ষেত্রে ট্রিটিতে নিশ্চয়ই সেই রাষ্ট্র তো পক্ষ, তাই না? তো রাষ্ট্র যদি পক্ষ হয় তাহলে জেনেভা কি বলে ভিয়েনা কনভেনশন অনুযায়ী সেই রাষ্ট্র তো সেই ট্রিটি মানতে বাধ্য। আমি কি ঠিক রাইট? সো সেই নিয়ম অনুযায়ী, সেই প্রিন্সিপাল অনুযায়ী কিন্তু দেখা যাচ্ছে যে এই যে আইসিটিওয়াই এর যে ট্রিটি, সেই ট্রিটি অনুযায়ী আইসিটিওয়াই উড হ্যাভ প্রাইমেসি ওভার ন্যাশনাল জুরিসডিকশন। ঠিক আছে আয়নাল, তোমার প্রশ্নের উত্তর কি তুমি পেয়েছো? জি স্যার। ওকে, আর কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আমরা আসি, এবং এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আইসিটিওয়াই, আমি আইসিটি আর এ যাওয়ার আগে আইসিটিওয়াই তে কিন্তু দেখো ছোটখাটো অপরাধীদের উপরে কোনো ধরনের কোনো বাধা দেয়া নেই। অর্থাৎ একটা ঘটনার সাথে শুধু ঘটনাগুলোকে বলা হয়েছে গ্রেভ ব্রিচেস, কিন্তু অপরাধীর উপরে কিন্তু কোনো ধরনের কোনো কোয়ালিফিকেশন দেয়া নেই। তার মানে যখন আমরা তাদিজ মামলাটা দেখব, সেই তাদিজ মামলাতে কিন্তু আমরা দেখব যে একটু লো স্কেল অফেন্ডারদেরকে কিন্তু বিচার করা হয়েছিল, ঠিক আছে? এবং আইসিটিওয়াই এর সমস্ত মামলাগুলো বিচার করলেই তোমরা দেখবে যে সেখানে যারা প্রাইমারি অফেন্ডার তাদের সাথে যারা সেকেন্ডারি অফেন্ডার সবারই কিন্তু তারা মোটামুটি বিচারের আওতায় নিয়ে এসছে, কাউকে বাদ দেয়নি। কিন্তু আইসিটিআর এ গিয়ে তোমরা কিছুটা ভিন্ন চিত্র দেখবে, কারণ ওই যে সাটল ডিফারেন্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ, বিকজ অফ দ্যাট। সো নাও লেট আস সি আর্টিকেল ICTR. ICTR has jurisdiction over Common Article 3 of the 1949 Geneva Conventions and of Additional Protocol 2. So কেউ বলবে আমাকে যে Common Article 3 of the 1949 Geneva Convention কি ব্যাপারে, কি বিষয়টাকে কভার করছে? নন ইন্টারন্যাশনাল যে কনফ্লিক্ট গুলো আছে, আর্ম কনফ্লিক্ট আর কি। অ্যাবসলিউটলি। এবং একই সাথে এডিশনাল প্রোটোকল 2 এটাও কিন্তু এটা নন ইন্টারন্যাশনাল, নন ইন্টারন্যাশনাল। এক্স্যাক্টলি।
সো যেহেতু রুয়ান্ডার যে কনফ্লিক্টটা এটা কিন্তু নন ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট ছিল, আর ICTY এর যে কনফ্লিক্টটা এই কনফ্লিক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল ন্যাচারের কনফ্লিক্ট ছিল, কিন্তু সেখানে বলা হয়েছে তোমরা দেখবে যে টেরিটরি দিয়ে কিন্তু লিমিট করে দেওয়া হয়েছে যে শুধুমাত্র এই টেরিটরির ভিতরে যে ক্রাইমগুলো সংঘটিত হয়েছে। অন্য জায়গায় এই বিষয় একই বিষয়ে যদি যুদ্ধ হয়ে থাকে, দ্যাট ইজ নট দ্য কনসার্ন অফ ICTY। সো ICTR এর মধ্যে আবারও এটাকে নন ইন্টারন্যাশনাল আনকনফ্লিক্ট টার্ম করে রুয়ান্ডার টেরিটোরিয়াল জুরিসডিকশনের মধ্যে দিয়ে দিচ্ছে। সুতরাং সেখানে আমরা কি দেখবো যে ICTR হ্যাজ jurisdiction over the acts of natural persons committed between 1st of January 1994 and 31st of December 1994. So এটা কি টেম্পোরাল, এটা কি টেম্পোরাল জুরিসডিকশন অর রেশিওনে টেম্পোরিস, ঠিক আছে? ক্লিয়ার? Yes, sir. আর রেশিওনে লোসি হচ্ছে অন দ্য টেরিটরি অফ রুয়ান্ডা। এখানেও বলা হচ্ছে the ICTR has primary jurisdiction, meaning that while its jurisdiction is concurrent with national courts, its jurisdiction will take primacy over national proceedings. Okay? আর ICTY স্ট্যাচুটের আর্টিকেল 1 এ রেফার করা হয়েছে যে পারসনস রেসপন্সিবল ফর সিরিয়াস ভায়োলেশনস অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল উইল বি ট্রাইড। সো এই কথাটা কিন্তু ICTY তে নেই, ঠিক আছে? এই ধরনের একটা মানে কথা প্রায় একই রকমই আছে, কিন্তু সাটল একটু চেঞ্জ। এর কারণে দেখা যাচ্ছে যে ICTR এ আমরা দেখি যে তারা যাদেরকে ট্রাই করেছে বেসিক্যালি তারা একটু সুপেরিয়র, যারা সুপেরিয়র পজিশন হোল্ড করে তাদের বিচারটা হয়েছে ICTR এ। এখন আমরা চলে আসি ICC স্ট্যাচুটে। ICC স্ট্যাচুটে আমরা যদি পড়ি, দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট has jurisdiction over persons for the most serious crimes of international concern. আগের গুলোর টার্ম কিন্তু ছিল কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, কিন্তু এখানে বলা হচ্ছে টার্মটা কি সিরিয়াস ক্রাইমস অফ ইন্টারন্যাশনাল কনসার্ন, অর্থাৎ এনি ক্রাইম সেটা নিয়ে যদি ইন্টারন্যাশনালি কনসার্ন ক্রিয়েট হয় তাহলে সেটা তাদের জুরিসডিকশন হবে। ক্লিয়ার প্রথম কথাটা? জি স্যার। This is Article 1. Article 5 এ বলা হয়েছে jurisdiction over genocide, crimes against humanity, war crimes এবং aggression, এই চারটা হচ্ছে তাদের রেশিওনে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। এই চারটা ক্রাইমকে তারা ট্রাই করবে। আর্টিকেল 11 এ বলা হয়েছে টেম্পোরাল জুরিসডিকশন only over acts committed after the ICC statute enters into force which occurred on 1st of July 2002, অর্থাৎ 1st of July 2002 is the cut off period। এর আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা কিন্তু এখানে ধর্তব্যের মধ্যে পড়বে না, তারপরে যে ঘটনাগুলো ঘটেছে সেটাই আমাদের ধর্তব্যের মধ্যে পড়বে। ক্লিয়ার? সো ICTY, হ্যাঁ বলো স্যার, আমাদের কি এই মানে টেম্পোরাল যেটা এটাতে কি তাহলে একটা ডেট এক্সপায়ারের ব্যাপার আছে যে এতদিন পরে বিচার করা যাবে না? এখানে আর এটার আর কোনো লিমিটেশন পিরিয়ড নাই। মানে ধরো 1st of July 2002 এর পরের কোনো ঘটনা ঘটলো, যেমন ধরো আফগানিস্তান বিষয়ে কিন্তু আবার আপিল করতে চাচ্ছে যে তারা ইনভেস্টিগেশন ওপেন করতে চায়। এখন যে ঘটনার জন্য তারা ওপেন করতে চায় সেই ঘটনাটা ঘটেছে 2004 সালে, আর এখন আমরা আপিল করছি 2020 সালে। সো একটা জিনিস মাথায় রাখতে হবে কিন্তু যে ইন্টারন্যাশনাল ক্রাইম বা কোনো ক্রাইমের ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট কিন্তু কাজ করে না, ঠিক আছে? কথাটা কি পরিষ্কার হলো? জি। আচ্ছা, কিন্তু আইসিসির ক্ষেত্রে শুধু কাট অফ পিরিয়ড হচ্ছে আইসিসি 1971 সালের ঘটনার বিচার করতে পারবে না, ঠিক আছে? কিন্তু 2nd of July 2002 এ কোনো ঘটনা ঘটলে সেটার বিচার
সে 2025 সালে গিয়েও করতে পারবে। ক্লিয়ার? ওকে জি স্যার। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। মানে কোয়েশ্চেন বলতে স্যার এটা জাস্ট একটা অ্যাড করতে চাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে ট্রাইব্যুনালটা, আমাদের ট্রাইব্যুনালের অ্যাক্টিভিটিস তো সেম স্যার, আমি যতদূর জানি যে এটা যখন 1971 সালে যে ক্রাইম হয়েছিল সেটার বিচার তো আমরা এই যে এখনো করছি স্যার, আপনারা তো এখনো করছেন, তো এটার তো কোনো লিমিটেশন তো নাই। তো এটা অনেক আগে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে, বাট আমরা বিচারটা এখনো করছি। রাইট। এটাই। ওকে, ICC has jurisdiction only in cases where either the territorial state, এগুলো একটু শুনে যাও, এটা আর্টিকেল 12, আমি সামারিলি আর্টিকেল 12টা বলছি, আমরা এটার উপর বিস্তারিত আলোচনা করব। The ICC has jurisdiction only in cases where either the territorial state in which the conduct occurred or the state of nationality of the alleged perpetrator is a party to the ICC statute. এই কথাটার মানে হচ্ছে তাদের মেম্বার স্টেট পার্টি যারা, তাদের টেরিটরিতে যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার তারা বিচার করতে পারবে, অথবা তার স্টেট পার্টির যদি কোনো সিটিজেন হয়, সেই সিটিজেন যদি কোনো ঘটনা ঘটায় তাহলে সেটার বিচার তারা করতে পারবে। দ্যাট ইজ আর্টিকেল 12। Then Article 13, jurisdiction. ICC has jurisdiction if a situation involving the apparent commission of multiple crimes under the ICC statute is referred to the court either by any state party, অর্থাৎ কোনো স্টেট পার্টি মানে কি আইনাল? জি স্যার। স্টেট পার্টি, আইসিসির স্টেট পার্টি মানে কি স্যার? ওই আপনার ট্রিটিতে যারা আপনার রেটিফিকেশন করছে, ট্রিটিতে সবাই তো স্টেট পার্টি, আর পার্টিকুলার কোনো অফেন্সে যারা আপনার জড়িত, যখন ওই ম্যাটারটা কনসার্নে আনে তখন শুধু ওই দুই দেশটাকে কাউন্ট করা হবে, অথবা যে কয়েকটা দেশ জড়িত তাদের কাউন্ট করা হবে। অ্যাবসলিউটলি, তোমার সেটা ঠিক আছে, কিন্তু স্টেট পার্টি বলতে সেকেন্ডটা আর হবে না, প্রথমটা তোমার ঠিক আছে, যে যারা র্যাটিফাই করেছে আমরা শুধু তাদেরকে স্টেট পার্টি বলবো। সুতরাং আর্টিকেল 13 অনুযায়ী যদি কোনো স্টেট পার্টি কোনো সিচুয়েশন, অর্থাৎ যেমন ধরো আমাদের অ্যারাবিয়ার ঘটনায়, যদি এখন অ্যারাবিয়া 2015 একটা সে যদি স্টেট পার্টি হয়, তাহলে অ্যারাবিয়া যদি 2015 সালের ঘটনাটাকে আইসিসিতে রেফার করে, তাহলে সেটা হবে আর্টিকেল 13 রেফারাল, সেলফ রেফারাল, যে আমরা এটার বিচার করতে পারছি না, এই সমস্যা আছে, সো আই এম রেফারিং ইট টু দ্য আইসিসি, সেটা তারা করতে পারবে। অথবা কোন দেশ ধরা যাক, অথবা অ্যারাবিয়া স্টেট পার্টি না আইসিসির, সেক্ষেত্রে অ্যারাবিয়া শুধু যদি বলে যে এই ঘটনাটার, এই যে হাজারিবাগে যে ঘটনাটা ঘটেছে 2015 সালে, সেই ঘটনাটার বিচার করার জন্য আমি তোমার জুরিসডিকশন মেনে নিচ্ছি, সেটাও কিন্তু হতে পারবে। তাতে কিন্তু সে মেম্বার স্টেট হয়ে যাবে না, কিন্তু সে একটা সিচুয়েশনকে রেফার করতে পারবে শুধু। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই? শোনো, তোমাদের মাইক্রোফোন অন করে ক্লিয়ার বলতে হবে এমন কোনো কথা নেই, দুই একজন জাস্ট, আমি জানি না চ্যাট বক্সটা কেন আমি এটা বলছে যে আই হ্যাভেন্ট গিভেন পারমিশন, এটা তো হওয়ার কথা না। স্যার শুনতে ক্লিয়ার সব, মানে যেটুকু বোঝাচ্ছেন বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি বুঝলাম না কেন এটা বলছে যে চ্যাট অপশন, আমি তো এটা দেখতে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ঠিক আছে, এটা আমি ঠিক করব পরে। ঠিক আছে, এখন এরপরে আর্টিকেল 17 of the ICC statute is talking about কি jurisdiction, complementary jurisdiction এর কথা বলছে, যে সেখানে কমপ্লিমেন্টারি জুরিসডিকশনের কথা বলছে। যদি আমি একদম সংক্ষেপে বলি আর্টিকেল 17 এ কি বলেছে, যে কোনো দেশ যদি কোনো অপরাধীর বা কোনো অপরাধের বিচার ঠিকমতো করতে না পারে বা বিচার করার ক্ষেত্রে অনাগ্রহ দেখায়, তাহলে সেটা যদি একটা স্টেট পার্টি হয়, তাহলে আইসিসি সেই ক্ষেত্রে তাদের বিচারটা করতে পারবে। কিন্তু কোনো দেশ যদি বলে বসে যে না,
আমি এর বিচার করব এই লোকের আমার ন্যাশনাল কোর্টে, তাহলে অবশ্যই আইসিসিকে সেটা সম্মান করতে হবে। এক্ষেত্রেও আমি কিন্তু আগেই বলেছি, দুটো মামলা আমি তোমাদেরকে একটু আগেই রেফার করেছিলাম, প্রসিকিউটর ভার্সেস আল সেনুসি এবং প্রসিকিউটর ভার্সেস গাদ্দাফি। এই দুটো এই আর্টিকেল 17 রিলেটেড একটা খুবই মানে কন্টেম্পোরারি দুটো মামলা, যে দুটো মামলা ডিসকাশনের মাধ্যমে আমরা এই কমপ্লিমেন্টারি রেজিম যেটা, এটার ব্যাপারে আমরা আরো ভালোভাবে দেখতে পারবো। এখন লেট আস সি যে আমাদের আবার আমরা পাওয়ার পয়েন্টটাতে একটু ব্যাক করি, যে এই আলোচনাটার পরে এখন আমরা দেখো ঠিক যে আলোচনাগুলো করেছি এই ছকটা যদি আমরা দেখি, যে জুরিসডিকশন অফ দ্য আইসিসি এ কমপ্লিমেন্টারি জুরিসডিকশন আমরা বলছি। এই কমপ্লিমেন্টারি জুরিসডিকশন বলছি কারণ দিস ইজ কমপ্লিমেন্টারি, দিস ইজ নট কমপ্লিমেন্টারি টু দ্য স্টেট জুরিসডিকশন। অর্থাৎ স্টেট উইল গেট দ্য ফার্স্ট অথরিটি, will be the first authority to try any criminal who has committed a crime on their soil, and if they fail then only complementary jurisdiction trigger করতে পারবে আইসিসি। এবং সেটা তারা কিভাবে করবে, তারা যে কোনো মামলাকে তারা কিভাবে অ্যাডমিসিবল করতে পারবে, বা এই যে এখানে তিনটা মেকানিজমের কথা বলেছি, এই তিনটাকে বলা হয় ট্রিগার মেকানিজম। ঠিক আছে, ট্রিগার মেকানিজম। সো এই ট্রিগার মেকানিজমের প্রথমটা হচ্ছে প্রসিকিউটর ইনিশিয়েটেড ইনভেস্টিগেশন, প্রোপ্রিও মতু, অর্থাৎ প্রসিকিউটর নিজে থেকে একটা ইনভেস্টিগেশন করতে চায়। যেমন বাংলাদেশ এবং মায়ানমারের যে সিচুয়েশন, এটাকে একটা সিচুয়েশন আখ্যা দিয়ে প্রসিকিউটর অনুমতি চেয়েছিল কার কাছে, প্রি ট্রায়াল চেম্বারের কাছে একটা অনুমতি চেয়েছিল, প্রি ট্রায়াল চেম্বার তাদেরকে সেই অনুমতি দিয়েছে, এখন তারা ইনভেস্টিগেশন করছে। এর বাইরেও ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল যে কোনো ঘটনাকে রেফার করতে পারবে। আমরা যখন বিস্তারিত পড়ব তখন দেখব যে সুদানের ইনসিডেন্টটাকে তারা রেফার করেছিল, ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল আইসিসিকে রেফার করেছিল, যদিও সুদান ইজ নট আ মেম্বার স্টেট অর আ স্টেট পার্টি। আর ফাইনালি রেফারেল অফ আ সিচুয়েশন, যেটা আমরা আর্টিকেল 12 এবং আর্টিকেল 13-এ আমরা পড়লাম, যে যে কোনো স্টেট পার্টি রেফার করতে পারবে তাদের যে কোনো সিচুয়েশনকে, আইসিসিকে বলতে পারবে এটাকে ট্রাই করার জন্য। যে কোনো নন স্টেট পার্টি যদি তারা সেই আইসিসির জুরিসডিকশন মেনে নিয়ে যে কোনো সিচুয়েশনকে রেফার করতে পারবে। সো দিজ আর দ্য থ্রি triggering mechanism. Now let me ask you this question, let me give you the fact. আবার আমরা সেই অ্যারাবিয়ার ফ্যাক্টে ফেরত যাই, যে এই অ্যারাবিয়াতে এই ঘটনাটা ঘটেছে। ফরগেট অ্যাবাউট দ্য থিং যে ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল ট্রাইব্যুনাল এস্টাবলিশ করতে বলেছে একটা ট্রিটির মাধ্যমে, ফরগেট অ্যাবাউট দিস লাইন। চিন্তা করো যে অ্যারাবিয়া, এই ঘটনাটা ঘটেছে অ্যারাবিয়াতে, এখন অ্যারাবিয়া 2015-তে ঘটেছে এবং ঘটার পরে অ্যারাবিয়া এসছে তোমার কাছে, ইউ আর অ্যান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল এক্সপার্ট, তোমার কাছে এসছে, তোমার কাছে জানতে চেয়েছে যে আমরা আইসিসি বা আমরা এর বিচার আমরা কিভাবে পারবো, আমার দেশে আমি বিচার করতে পারছি না, আমার দেশে এটা বিচার করতে গেলে আরো রক্তক্ষয়ী যুদ্ধ হবে, আমি এবং একই সাথে আফ্রিকানা কোনোভাবে মানতে চাচ্ছে না যে তাদের সিটিজেনদেরকে আমি বিচার করব। সুতরাং এইটার ব্যাপারে আমি কি করতে পারি, এটা বিচার হওয়া খুব প্রয়োজন। সো তোমরা কি উত্তর দেবে? প্রথমত বলো, যারা উত্তর দিতে চাও বলো, কারণ এখন আর নাম দেখে বলার মতন সিচুয়েশন তো আমরা নাই। কি মানে কি অ্যাডভাইস দেবে তোমরা? যে কেউ, আমাদের আব্দুর রহিম কোথায়? আব্দুর রহিম কেন নাই আজকে? স্যার ওকে মিটিং এ নাই আব্দুর রহিম, তখন একটু মনে হলো যে আব্দুর রহিম মিটিং এ তো আছে কিন্তু তার কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। আয়নাল এই বিষয়ে একটা এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বসান, যে কেন তার গলার আওয়াজ আমরা পাচ্ছি না, সে কি অসুস্থ কিনা? এমন হতে পারে। স্যার আমি আছি কিন্তু স্যার কণ্ঠ বললে শোনা যায় না স্যার, এখানে বিদ্যুৎ চলে গেলে মানে ইলেকট্রিসিটি ফল করলে স্যার নেটওয়ার্ক পায় না স্যার। আমি আছি স্যার, শুনতেছি স্যার। আমরা এখন তো নেটওয়ার্ক পাচ্ছি। এখন তুমি আমাদের এই ঘটনায়, তোমার কাছে এই অ্যারাবিয়া গ্রুপ এসছে, তুমি একজন ইন্টারন্যাশনাল লয়ার এক্সপার্ট, তুমি তাদেরকে কি পরামর্শ দেবে সেটা আমাদেরকে বলো, আমরা শুনতে চাই। আমি কি প্রশ্নটা স্যার প্রশ্ন বোঝা গেছে স্যার। আমরা স্যার
এখানে স্যার আমাদের সব ধরনের জুরিডিকশন আছে। যখন আমাদের ইউনাইটেড নেশন আমাদের একটা অ্যারাবিয়া ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে স্যার, আমাদের কাছে তখন যে 3টা জুরিডিকশনের কথা বলেছেন তার মধ্যে না, প্রত্যেকটা জুরিডিকশন আমাদের আছে। একটু বলি, আমি বলেছি যে ইউএন সিকিউরিটি কাউন্সিল যে ওখানে ট্রাইব্যুনাল গঠন করে দিয়েছে, ফরগেট অ্যাবাউট ইট, এটাকে একদম মাথা থেকে সরায় ফেলো। ওখানে এখন কোনো ট্রাইব্যুনাল নাই। অ্যারাবিয়া এসছে তোমার কাছে জানার জন্য যে ভাই আমি কিভাবে বিচার পেতে পারি। স্যার সেক্ষেত্রে আমরা দুটো কাজ করতে পারি স্যার। আমরা যদি আইসিসির মেম্বার হয়ে থাকি, আমরা আইসিসিতে মামলা করতে পারি স্যার। রাইট, অ্যাবসলিউটলি। আমরা এটা কিভাবে মামলা করব? আমরা এটাকে কি বলবো? আমি এই যে আমার এখানে যে 3টা ট্রিগার মেকানিজম দিয়েছি, এর মধ্যে কোনটাকে তুমি তাকে রেফার করবে? স্যার রেফারেল অফ সিচুয়েশন দেওয়া যেতে পারে স্যার। রেফারেল অফ সিচুয়েশন অর্থাৎ তুমি আরাবিয়াকে বলবে যে ভাই তোমরা আইসিসি কে এটা রেফার করে দাও। ইয়েস স্যার। তোমাদের পার্লামেন্টে একটা ডিসিশন নিয়ে অথবা তোমাদের সুপ্রিম কোর্টের থেকে একটা জাজমেন্ট নিয়ে এটাকে আইসিসি তে পাঠিয়ে দাও, এই তো কথাটা? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে আমি পাঠানোর পূর্বে আমার নিজের স্টেট থেকে একটা অবশ্যই পেপারস নেওয়া লাগবে স্যার এটা সাবমিট করার জন্য। অবশ্যই আইদার পার্লামেন্টের একটা ডিসিশন লাগবে অথবা অ্যাজ আই সেড অথবা হাইয়েস্ট কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্টের একটা ডিসিশন লাগবে। ওকে ফাইন, এটা তোমারটা ঠিক আছে। অন্য কেউ কি আমাদের আব্দুর রহিমের সাথে দ্বিমত পোষণ করতে চাও কিনা, যে না রেফারেল এর চেয়ে অন্য অপশন ভালো? স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। আপনি একটু আগে যেহেতু বললেন যে জন্য অ্যারাবিয়ারা আমার কাছে, মানে আমার বলতে কোনো একটা এক্সপার্টের কাছে আসবে টু গেট সাম অ্যাডভাইস, কারণ ওখানে যদি কোনো বিচার কিংবা যে কোনো ইনিশিয়েটিভ নিলেই সেটা অনেক প্রবলেমেটিক একটা সিচুয়েশন ক্রিয়েট করবে। সো এখন স্যার আমি যদি রেফারেল অফ দ্য সিচুয়েশনের জন্য যাই, তাহলে আমাকে হাইয়েস্ট কোর্টে যেতে হবে, অথবা আমাকে পার্লামেন্ট থেকে কোনো কাগজ নিতে হবে, অথবা কোনো পেপারস আমি পারমিশন চাই নেই না কেন। সো এটা কি তাহলে ওই সিচুয়েশনটাকেই আরো বেশি জাস্ট এক্সাগারেটেড করবে না? প্রবলেমটা তো ওখানেও ক্রিয়েট হতে পারে পেপারগুলো কালেক্ট করতে স্যার। হতে পারে তুমি সেইটা, হ্যাঁ এইটাই তো আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি যে ইউজ ইওর ইমাজিনেটিভ পাওয়ার, ইউজ ইওর অ্যানালিটিক্যাল পাওয়ার, যে ইয়েস এইটা আমি রেফার করতে পারি যে তাদেরকে এইভাবে করবে, কিন্তু সেটা ওইখানেও একটা বাধার সম্মুখীন হবে। হ্যাঁ স্যার, যে মানে গিভেন যে সিচুয়েশন, জি স্যার, গিভেন যে সিচুয়েশনটা আমাদেরকে দিয়েছে যে আমরা একদমই আমাদের হাত পা একদমই বন্ধ, আমরা কিছুই করতে পারবো না। তো সেক্ষেত্রে কি আমার কাছে মনে হয় যে প্রসিকিউটর ইনিশিয়েটেড যে ইনভেস্টিগেশন, এটা কি ইজি কি না, মানে লেস জাস্ট লেস এফোর্ডেবল, মানে এফোর্ড করতে আমাদের ইজি হবে কিনা স্যার? লেস হ্যাজার্ডাস কিনা? হ্যাঁ স্যার, এটা যদি ফ্রি কিনা? জি স্যার, এটা যদি হয় সেই ক্ষেত্রে অবভিয়াসলি আই উইল গো ফর ফার্স্ট ওয়ান, বাট ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন যে কোনটা আমাদের বেশি কস্ট হবে। তো যেহেতু আমাদের কাছে অ্যাডভাইস চাওয়া হয়েছে, এটার উপর ডিপেন্ড করি যে কোনটা করলে আমার জন্য ভালো হবে কিংবা ইজি হবে, ইজিয়ার। আচ্ছা স্যার আমার একটা কথা আছে স্যার। প্লিজ বলো, প্লিজ, আই ওয়ান্ট টু। স্যার আমরা কখন ইন্টারন্যাশনাল, হ্যাঁ অবশ্যই স্যার। স্যার আমরা কখন ইন্টারন্যাশনাল কোর্টে যাই স্যার? যখন আমরা আমাদের স্টেট ল দ্বারা তাদের বিচার করতে পারি না বা বিচার করার সিচুয়েশন থাকে না স্যার, তখনই আমরা একটা মামলা রেফার করি। সো যদি আমরা নিজেরাই ইনভেস্টিগেশন করতে পারি, আমাদের তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের দরকার নাই। সো যেহেতু আমরা পারতেছি না ইনভেস্টিগেশন করতে বা তাদের বিচার করতে, সো সেক্ষেত্রে আমরা এটা রেফার করে ইন্টারন্যাশনাল কোর্টে দিয়ে দিই, যে এটা একটা মানে আরো সুন্দরভাবে এই মামলাটার বিচার হতে পারে ইন্টারন্যাশনাল কোর্টে গেলে, ইন্টারন্যাশনাল ফোরামে গেলে স্যার। এর জন্য আমরা রেফার করি স্যার। না ফাইন, আমি কিন্তু তোমাদের দুজনার যুক্তিতেই আমি স্যাটিসফাইড। দুজনার যুক্তি ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, এবং এই ধরনের যুক্তির বৈচিত্র্য থাকার কারণেই আসলে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল বা ওকালতি এত সুন্দর আর কি, ঠিক আছে না, স্টাডি অফ ল। তো আমরা একটা কাজ করি, আইনাল, শ্যাল উই টেক আ 10 minutes ব্রেক? আমাদের তো আবার 2টার সময় ক্লাস আছে স্যার। তো এখন তো 12টা বাজে। অনেকের হচ্ছে স্যার মোবাইলটা চার্জ দিতে হবে, আবার একটু ব্রেক নিলে স্যার। ব্রেক নেব না? আচ্ছা ঠিক আছে, ওকে let's take a 5 minutes break for me, okay? আচ্ছা স্যার, ঠিক আছে। আইনাল বের হয়ে যাবো না? আইনাল বের হয়ে যাবো?